প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর থেকে বিএনপির সমস্যা আসলে দুটি। একটি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে মারামারি করে খুন-খারাবি করতেছে। অন্যটি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িয়ে পড়তেছে। বিএনপির কেন্দ্র থেকে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদেরকে বহিষ্কার করা হচ্ছে, কমিটি বাতিল করা হচ্ছে, পদ স্থগিত করা হয়েছে। কিন্তু এরপরও কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না। অর্থাৎ একদিকে যেমন দলীয় কোন্দল কমতেছে না, অন্যদিকে চাঁদাবাজিও কমতেছে না। কিন্তু কেন? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। ৫ই আগস্টের পর থেকে বিএনপি কি আসলে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়েছে কি জড়ায়নি? বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে কিনা, দখলদারিত্ব করতেছে কিনা, টেন্ডারবাজি করতেছে কিনা, এই বিষয়টি নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। ৫ই আগস্টের পর থেকে বিএনপি অন্তত ৫১টি জেলায় অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়েছে। তাতে অন্তত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছে। এবং ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন পত্র-পত্রিকা ঘাঁটলেই দেখা যায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, টেন্ডার বাণিজ্য করতেছে, দখলদারিত্ব করতেছে। এজন্য বিভিন্ন জায়গায় দল থেকে বহিষ্কারও হয়েছে। অবশ্য দল থেকে বহিষ্কার করার সময় দল তাদেরকে চাঁদাবাজির কারণে বহিষ্কার করছে এরকম বলে না। বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এটি একটি রাজনৈতিক বক্তব্য। বিএনপির কেন্দ্রের মতে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ২,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে অসংখ্য কমিটিকে বাতিল করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপি কেন তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না? অর্থাৎ দলীয় কোন্দল থামাতে পারতেছে না, খুন-খারাপি থামাতে পারতেছে না, অন্যদিকে চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না। এর আসল কারণ কি? এখানে ৩টি ঘটনা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। একটি হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ের নেতা, অন্যটি হচ্ছে মধ্যম পর্যায়ের নেতা এবং তৃতীয়টি হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একজনকে নিয়ে। আমাদের মনে থাকার কথা ৫ই আগস্টের ঠিক পরপরই বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং সেখানে একজন নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের দুইজনের পথে স্থগিত করা হয় গত বছরে অর্থাৎ ২০২৪ সালের ২১শে আগস্ট। এই তারিখগুলো খেয়াল করবেন। তাদের পদ স্থগিত করা হয় ২১শে আগস্ট এবং এই স্থগিত আদেশ তুলে নেওয়া হয় ১০ই নভেম্বর। অর্থাৎ ২১শে আগস্ট থেকে শুরু করে ১০ই নভেম্বর পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের কোনো পদ নেই। কিন্তু ৬ই অক্টোবর অর্থাৎ যখন শামা ওবায়দের পদ স্থগিত থাকার কথা, সেই সময় শামা ওবায়দ সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের কূটনীতিকদের সাথে বিএনপির প্রতিনিধি হিসেবে সভা করেছে। অর্থাৎ যখন তার পদ স্থগিত থাকার কথা, সেই সময় সে বিএনপির প্রতিনিধিত্ব করতেছে বিদেশি কূটনীতিকদের সাথে সভা করে। এটা তো দেখা গেল কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা পদ স্থগিতর পরে আসলে কি করে। এস আলমের গাড়িকাণ্ডে যে ৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছেন তারা হলেন আবু সুফিয়ান, এনামুল হক এবং মামুন মিয়া। তাদের ৩ জনের বহিষ্কার আদেশই আবার তুলে নেওয়া হয়েছিল। বহিষ্কার করা থেকে শুরু করে বহিষ্কার আদেশ তুলে নেওয়া পর্যন্ত কি পরিবর্তন হয়েছে আমরা জানি না। অর্থাৎ এস আলমের যে গাড়ি বের করে নেওয়া হয়েছিল সেগুলিকে উদ্ধার করা হয়েছে, সেগুলিকে ফেরত দেওয়া হয়েছে, জানা নেই। কিন্তু তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে। যখন মিডিয়া কিছুটা শান্ত হয়ে গেছে, লোকজন ভুলে গেছে, তখন তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে। চলেন একটা তৃণমূল নেতার ঘটনা দেখি। বহিষ্কারের পরে আসলে তারা কি করেন। গত বছরের ৮ই আগস্ট অর্থাৎ ৫ই আগস্টের ৩ দিন পরেই চট্টগ্রাম মহানগর যুবদলের ২ জন সহ-সভাপতিকে বহিষ্কার করা হয়। এর মধ্যে একজনের নাম হচ্ছে নাসিম চৌধুরী। চলেন দেখি এই নাসিম চৌধুরী বহিষ্কারের পরে আসলে দলের সাথে তার সম্পর্ক কেমন ছিল, তিনি আসলে কি করেছিলেন। এই নাসিম চৌধুরীর বহিষ্কার আদেশ এখন পর্যন্ত তোলা হয়েছে কিনা আমি নিশ্চিত না। তার বহিষ্কার আদেশ তোলার মতো কোনো সংবাদ বা সংবাদ বিজ্ঞপ্তি আমি দেখিনি। কিন্তু যুগান্তর এবছরে ২১শে জানুয়ারি একটি সংবাদ প্রকাশ করে। সেখানে তারা বলে যে গত বছরে ৫ই আগস্ট থেকে শুরু করে এই সংবাদ প্রকাশ পর্যন্ত চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ৩১ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেখানে যেমন এস আলমের গাড়িকাণ্ডের ৩ জন বহিষ্কারের নাম আছে এবং পরবর্তীতে যে তাদের বহিষ্কারের আদেশ তুলে নেওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ আছে। ওই সংবাদের ভিতরে নাসিম চৌধুরীর নামও আছে। কিন্তু নাসিম চৌধুরীর বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে এরকম কোনো কথা সংবাদে বলেনি। অর্থাৎ এই বছরের জানুয়ারি পর্যন্ত এই সংবাদ যখন প্রকাশ হয়েছে ওই পর্যন্ত নাসিম চৌধুরীর বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়নি। তো বহিষ্কারের পরে নাসিম চৌধুরী আসলে কি করেছেন? যেদিন নাসিম চৌধুরীকে বহিষ্কার করা হয় ঠিক ওই দিনই অর্থাৎ ৮ই আগস্ট তার রাজনৈতিক যে গুরু আছেন এমদাদুল হক বাদশা, এই এমদাদুল হক বাদশা ও বর্তমানে চট্টগ্রামের যে মেয়র আছেন শাহাদাত হোসেনের সাথে একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। অর্থাৎ তাকে যেদিন বহিষ্কার করা হয়
ওই দিনই তার রাজনৈতিক গুরু এমদাদুল হক বাদশা এবং বর্তমান মেয়র শাহাদাত হোসেনের সাথে তার একটি ছবি ফেসবুকে দেন। এটি হলো তার যে ফলোয়ার আছে, চেলা চামুন্ডা আছে, তাদের কাছে একটি বার্তা যে নেতার সাথে কথা হয়েছে, আলোচনা হয়েছে, সবকিছু ঠিকই আছে, টেনশন করো না, ভীত হয়ে না। তার কিছুদিন পরে 18 অক্টোবর শান্তিনগর যুবদল এবং অঙ্গ সংগঠন কর্তৃক একটি সভা আয়োজিত হয়। এই সভাটি ছিল চাঁদাবাজ এবং মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে তিনি বক্তৃতা দেন। অর্থাৎ যে নাসিম চৌধুরী চাঁদাবাজি দখলদারিত্বের দায়ে বহিষ্কার হয়েছেন, তিনি দলের ব্যানারে সেই চাঁদাবাজ বিরোধী একটি প্রতিবাদ সভায় বক্তৃতা দিতেছেন। এর পরবর্তীতে দলের ব্যানারে বিভিন্ন সভা সমাবেশে তিনি অংশগ্রহণ করেন এবং সেগুলোতে বক্তৃতা দেন। এবং তার যে রাজনৈতিক গুরু এমদাদুল হক বাদশার সাথে বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠানে, রাজনৈতিক অনুষ্ঠানে, সামাজিক সভায়, রাজনৈতিক সভায় বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে। এবং তাকে যে চাঁদাবাজির কারণে বহিষ্কার করা হয়েছে, সেই চাঁদাবাজিও তিনি বন্ধ করেননি। এরকম শুধুমাত্র একটি দুটি ঘটনা না। বিএনপি যে 2000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তার অধিকাংশ ক্ষেত্রেই ঘটনা এরকমই। অর্থাৎ বহিষ্কারের পরে তাকে বহিষ্কার করা হয়, তার ফ্যান ফলোয়াররা তার সাথে থাকেন। বহিষ্কারের পূর্বে তাকে যে শেল্টার দিত, বহিষ্কারের পরেও দল থেকে তাকে শেল্টার দেওয়া হয়। দলের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতেও তারা যোগদান করেন এবং যে কারণে তাদেরকে বহিষ্কার করা হয়, অর্থাৎ ধরুন চাঁদাবাজির জন্য যদি বহিষ্কার করা হয়, সেই চাঁদাবাজিও চলতে থাকে। অর্থাৎ বহিষ্কারের ফলে তার কোনো সমস্যা হয় না। বহিষ্কারের আগেও যা ছিল, বহিষ্কারের পরেও তা আছে। অর্থাৎ বহিষ্কৃত নেতার সবকিছু ঠিকঠাক মতোই চলতে থাকে। তাহলে এই বহিষ্কারটা কিভাবে শাস্তি হলো? বিএনপি এই বহিষ্কারগুলো মূলত করে জনগণকে দেখানোর জন্য, মিডিয়াকে শান্ত করার জন্য। এটা একটা বহিষ্কার খেলা। যার ফলে অন্যান্য নেতারাও দেখে, অন্যান্য কর্মীরাও দেখে যে বহিষ্কারের ফলে তাদের কোনো ধরনের সমস্যা হয় না। তাই সারা দেশব্যাপী চাঁদাবাজি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারামারি, খুন খারাপি, এর কোনো কিছুই কমে না। এবং বিএনপি যদি এইভাবে বহিষ্কার খেলা খেলে, আদতে বহিষ্কারের ফলে তার রাজনৈতিক ক্যারিয়ারে বা ব্যক্তিগত জীবনে কোনো ধরনের প্রভাবই না ফেলে, এরকম বহিষ্কার খেলার মাধ্যমে বিএনপি আসলে তাদের তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে না, অভ্যন্তরীণ কোন্দল থামিয়ে খুন খারাপিও কমাতে পারবে না এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজিও কমাতে পারবে না। আজকে পর্যন্ত। সকলে ভালো থাকবেন।